আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়ার সাথে আছে আমি জেফরি খান। আমার সাথে বলতে চাই যে ভৌতিক দুনিয়ার কিন্তু রাইট নাও প্রচার হতে চলেছে 212তম এপিসোড, এবং আজকেও আপনাদের জন্য খুবই স্পেশাল একটা এপিসোড বলা যেতে পারে, বিকজ আজকেও কিন্তু আপনাদের জন্য থাকছে আপনাদের সবচেয়ে প্রিয় টপিক, এক্স্যাক্টলি তাই, ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আজকে থাকছে, এবং একই সাথে থাকছে আরও দুটি অসাধারণ ঘটনা। এবং প্রথমে যদি বলি তাহলে বলতে হবে যে আমাদের আসিফ ভাইয়ের একটা কালো জাদুর ঘটনা আছে, এবং এরপরে আমরা শুনবো সাকিব ভাইয়ের নিশির ডাকের ঘটনা, এবং সর্বশেষে আমরা শুনবো নাজুল ভাইয়ের ঘটনা। এবং আশা করছি তিনটি স্টোরি আপনাদের কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে, এবং তিনটি স্টোরি একবারে মাথা নষ্ট করা স্টোরি ছিল। আমি দেরি করবো না, ঘটনায় চলে যাবো। যাওয়ার আগে প্রতিবারের মতো বলবো যে আপনারা যদি চান ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠাবেন, দেন ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর দুটি উপায় আছে, এটা ইমেল আর হচ্ছে হোয়াটসঅ্যাপ। ইমেল আইডিটা হচ্ছে ভৌতিক দুনিয়া @gmail.com, BHOUTIKDUNI@gmail.com। ঠিক এই মেলে ঘটনা সেন্ড করবেন, অথবা আপনারা চাইলে ঘটনাটি অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। দিস ইজ ইট। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই, চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। আশা করছি আজকের ঘটনা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আয়না আপন ভেবে কখনো তার অতি নিকটে যেতে নেই, বলতে নেই নিজ মনের কথা। আয়নারা এতটা রহস্যে ঘেরা, যেটা কিনা আপনার ধারণাকেও একদম যেন বদলে দিতে পারে। হ্যালো জেফরি ভাই, গানওয়ালা আসিফ লিখছি। আমি এতক্ষণ যাবৎ উপরে যা লিখলাম আর যা বললাম তার সবটাই ছিল সত্য, তবে এই সত্যের পেছনের খাপটি মেরে বসেছিল ভয়ঙ্কর এক অপশক্তি, এবং সেই অপশক্তির নামই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। সো জেফরি ভাই, প্রতিবারের মতো আজও আমি একটা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর ঘটনা পাঠাতে চলেছি, এবং আমি শতভাগ নিশ্চিত যে আমার এই কালো জাদুর ঘটনাটি আপনাদের সকলের কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে। সো চলুন, ঘটনায় যাওয়ার আগে আমি তাকে একটু পরিচয় করে দিতে চাই, যিনি আমাকে শত ব্যস্ততার মাঝেও সময় বের করে আজকের এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর ঘটনাটি শেয়ার করেছেন, এবং আমি তার ভাষাতেই ঘটনা শেয়ার করবার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম জসু ভাই এবং ভৌতিক দুনিয়া পরিবারের সকল শ্রোতাবৃন্দ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, এবং প্রতিবারের মতো নিরাপদে আছেন। আমার নাম আনিকা তাবাসসুম বন্যা। আমি একজন স্টুডেন্ট, এবং আমি আমার পরিবারের সাথে ঢাকার বাড্ডাতে বসবাসরত আছি, এবং আমাদের গ্রামের বাড়ি বরিশাল ঝালকাঠিতে অবস্থিত, এবং আমরা 2 বোন এবং 2 ভাই বাবা মার সাথে বাড্ডাতে থাকি। সো আজ আমি যে ঘটনাটি বা যে কালো জাদুর ঘটনাটি শেয়ার করতে চলেছি, সেটি মূলত আমার লাইফে একটা কালো অধ্যায়, এবং এই কালো অধ্যায়ের সময়কালীন আমি প্রতিনিয়ত এক প্রকার মৃত্যু আতঙ্কে থাকতাম। তাহলে চলুন মূল ঘটনা প্রবাহে যাচ্ছি। ঘটনার সময়কাল 2014 সাল, অর্থাৎ বেশ কিছু বছর আগে ঘটেছিল ঘটনাটি, এবং ঘটনার বছর আমার লেখাপড়ায় একটু গ্যাপ ছিল। অর্থাৎ 2014 সালে আমি পারিবারিক কিছু ঝামেলা থাকার কারণে অ্যাডমিশন নিতে পারিনি, এবং অ্যাডমিশন নিতে না পারায় বছরের শুরুতে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। আমার মন খারাপ দেখে আম্মু বললেন, কিরে কি হয়েছে তোর, এত মন খারাপ করে থাকলে চলবে? তুই তো জানিসই মা, তোর বাবার হাতের অবস্থা খুবই খারাপ। এই বছর হয়নি, তাতে কি হয়েছে? আসছে বছর আল্লাহ পাক চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে, এবং ঠিক হয়ে গেলে ইনশাআল্লাহ তখন আবারও ভর্তি করিয়ে দিব, চিন্তা করিস না। মায়ের কথা শুনে বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে বললাম, সবে তো বুঝলাম আম্মা, কিন্তু এসবের বাইরেও কেন জানি মনটা ভীষণ রকম খারাপ লাগছে। আমার কথা শুনে আম্মা বললেন, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি মা, তবে তুই চিন্তা করিস না। তোর ফজল মামা বরিশাল থেকে আজ ঢাকা আসছেন, এবং তিনি আমাদের সবাইকে তার বড় ছেলের বিয়েতে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। আম্মুর কথা শুনে বললাম, ফজল মামা মানে? তুমি তোমার সৎ ভাইয়ের কথা বলছো আম্মু?
আমার কথা শুনে আম্মু বললেন, সৎ ভাই হলে কি হবে, ওরা তো আমার ছোট ভাই, তাই না? আর বড় বোন হিসেবে আমি তো ওদের ফেলে দিতে পারি না। আম্মুর কথা শেষ হতে আমি বললাম, যারা তোমাদের প্রত্যেক সম্পত্তি থেকে বঞ্চিত করে, একাই সবকিছু ভোগ করছে, তাদের তুমি প্রশ্রয় দিতে চাচ্ছিল, তাদের তুমি প্রশ্রয় দিলেও আমরা তাদের মামা হিসেবে কখনো মেনে নিব না, কখনো না। আমার কথা শুনে আম্মু বললেন, আচ্ছা সবই বুঝলাম, এবার তাহলে তৈরি হয়ে নে, আজ রাতে আমরা লঞ্চ করে রওনা দিব। আম্মুর কথা মতো নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম এবং ছোট্ট বোন রাত্রিকে বললাম, ছোট ভাই শৈশবকে তৈরি করে দে, আমি একটু বাইরে থেকে আসছি। এরপর আমি বাহিরে চলে যাই এবং বাহির থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করে বাসায় ফিরে আসি এবং বাসায় ফিরে এসে আব্বু আম্মুর সাথে আমরা 4 ভাই বোন ফজল মামার আসার জন্য অপেক্ষা করতে থাকি। বেলা তখন 5:30 মতো সময় হবে। ঠিক এমন সময় দরজায় কলিং বেলের আওয়াজ হলো এবং ডোরবেলটা যেন বেজে ওঠার পর আম্মু আমাকে বললেন, দেখ তো মা, কি এলো? আম্মুর কথা মতো আমি দরজা খুলে দেখলাম দরজার ওপাশে ফজল মামা দাঁড়িয়ে আছেন এবং মামার সাথে মামার মেজ ছেলে আকরামও দাঁড়িয়ে আছেন। এরপর আমায় দেখে মামা বললেন, কিরে বোন না, কেমন আছিস মা? মামার কথা শেষে আমি বললাম, এই তো মামা, ভালো আছি, আপনি কেমন আছেন? এরপর মামা আর মামাতো ভাই আকরাম ঘরে প্রবেশ করলেন এবং প্রবেশ করে আব্বু আর আম্মুকে বললেন, তোমার রেডি তো? হ্যাঁ। মামার কথা শুনে আম্মু বললেন, হ্যাঁ, আমরা তো কখন থেকে তৈরি হয়ে বসে আছি, কিন্তু তোর আসতে তো দেরি হলো কেন? আম্মুর কথা শুনে ফজল মামা বললেন, আর বলো না আপা, বিয়ের কিছু কেনাকাটা বাকি ছিল আর কি, হ্যাঁ, সেগুলো কিনতে গিয়ে একটু দেরি হয়ে গেছে আর কি, আর কিছু না। মামার কথা শেষ হতে আব্বু বলে উঠলেন, আমরা কিন্তু 3-4 দিনের বেশি থাকতে পারবো না, আবার কাজের অনেক চাপ আছে। আব্বুর কথা শুনে ফজল মামা বললেন, আরে দুলা ভাই, কি যে বলেন না, পরদিন গায়ে হলুদ আর তার পরের দিন তো বিয়ে। এরপর আমরা সবাই বাড্ডা থেকে সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং ঘন্টা 1.5 পর সদরঘাট লাঞ্চ টার্মিনালে পৌঁছে যায় এবং পৌঁছে যাওয়ার পর নির্দিষ্ট সময়ে লঞ্চের টিকিট কেটে চড়ে বসি। এরপর বেশ কয়েকটা ঘন্টা যাওয়ার পর জার্নি শেষে ফজল মামা আম্মুকে বললেন, আবা, তোমার একটা কথা বলার ছিল, বুঝতে পেরেছ? যদি তুমি অনুমতি দাও তো বলতে পারি। মামার কথা শুনে আম্মু বললেন, কি এমন কথা বলবি যেটা বলার জন্য অনুমতি নিতে হবে? আম্মুর কথা শেষ হতেই ফজল মামা বললেন, কথাটি অন্য সব কথার মতো নয় আপা, আর তার জন্য তো অনুমতি চেয়ে নিলাম। আম্মু তখন বলল, আচ্ছা অনুমতি দিলাম, কি বললি বল। তখন মামা আমতা আমতা করে বললেন, মানে আসলে আপা কথাটা হলো, আমার ছেলে আকরাম তোমার বড় মেয়ে বন্যাকে খুবই পছন্দ করে, বুঝতে পেরেছ? মামার কথা শুনে আম্মু বলে উঠলেন, বন্যার এবার অ্যাডমিশন নেওয়া হয়নি, তাই ওর মনটা খারাপ, তোকে আমি এখনই কোনো কথা দিতে পারছি না। আম্মুর কথা শুনে মামা বললেন, কেন আপা, সমস্যা কি? আমার ছেলেকে দেখতে খারাপ নাকি? হ্যাঁ। মামার কথা শুনে আম্মু বললেন, আমি কি বলেছি? হ্যাঁ, আমি বলেছি বন্যার এবছর অ্যাডমিশন না হওয়াতে ওর মনটা অনেক খারাপ, তাছাড়া বন্যার মতামতের একটা বিষয় আছে, তাই না? আম্মুর কথা শেষ হতেই মামা বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি বন্যার সাথে কথা বলে 2-1 দিনের ভিতরে আমাকে জানিও, কেমন? এরপর আমরা লঞ্চ জার্নি শেষে ঝালকাঠি পৌঁছে যাই এবং পৌঁছে যাওয়ার পর পরদিন গায়ে হলুদের দিনে মামাতো ভাই আকরাম আমাকে জানায় সে নাকি আমাকে পছন্দ করে এবং আমি রাজি থাকলে তার বড় ভাইয়ের বিয়ের পর সে আমাকে আংটি পরিয়ে রাখবে। আসলে সত্যি বলতে আমি আমার সৎ মামাদের অনেক আগে থেকে পছন্দ করি না এবং কেন করি না বা কেন পছন্দ করি না সেটা আমি আগে বলেছি। সো মামাতো ভাই আমাকে আংটি বদলের কথা বলার পর আমি তাকে ডিরেক্ট না বলে দেই। এই মুহূর্তে এইসব নিয়ে আমি ভাবছি না এবং আমার ইচ্ছা আগামী বছর অ্যাডমিশন নিয়ে আমি আমার লেখাপড়াটা নিয়মিত চালিয়ে যাব। আমার কথা শেষে মামাতো ভাই আকরাম আমায় বলল, আমি তো লেখাপড়া করতে নিষেধ করিনি, তুমি চাইলে লেখাপড়া করতে পারবে, তাতে আমার কোনো আপত্তি নেই। আকরাম ভাইয়ের কথা শেষ হতে আমি পুনরায় কড়া ভাষায় বলে উঠলাম, আমার পক্ষে সম্ভব নয়,
এবং এই কথা বলার পর আমি সেখান থেকে সরে গিয়ে আমি আমার আব্বু আম্মুর কাছে চলে যাই। এবং বলে রাখা ভালো, আমার সৎ মামার বাড়িটা ছিল দোতলা, এবং তাদের বাড়িতে যাওয়ার পর আমাদের উপরে দুটো ঘর থাকতে দেওয়া হয়েছিল। গায়ে হলুদ শেষ হলে আমরা যে যার মতো করে ঘরে চলে যাই। এবং কেন জানি চলে যায়, আমার চোখে যেন ঘুম আসছিল না, তাই আমি একটু হাঁটাহাঁটি করার জন্য ছাদে চলে যাই। এবং ছাদে যে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর খেয়াল করলাম ছাদের দিকে কেউ একজন উঠে আসছে। যেহেতু বিয়ে বাড়ি এবং বাড়ি ভর্তি লোকজন আছে, তাই আমি ধরে নিলাম হয়তো মেয়ের পক্ষে কোনো আত্মীয় স্বজন হয়তো বা ছাদে এসেছে। এসব ভেবে আমি ছাদের কার্নিশে চুপচাপ করে দাঁড়িয়ে সিঁড়ির ঘরের দরজার দিকে তাকিয়ে রইলাম। এবং বেশ অল্প সময়ের মধ্যে দেখলাম আমার মামাতো ভাই আকরাম ছাদে উঠে এলো, এবং সে ছাদে উঠে সোজা আমার কাছে চলে এসে আমাকে জড়িয়ে ধরলে বলল, প্লিজ তুমি রাজি হয়ে যাও, আমি তোকে অনেক বেশি ভালো রাখবো। মামাতো ভাইয়ের কথা শেষ হতে আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম আর বললাম, ছি আকরাম ভাই, আপনি এত বাজে মানসিকতার মানুষ সেটা আমার জানা ছিল না, এবং আপনি জেনে রাখুন আমি আপনার সাথে কোনো ধরনের সম্পর্কে যেতে রাজি নই। আমার কথা শুনে মামাতো ভাই আকরাম এবার আমাকে খুব সজোরে একটা থাপ্পড় দিয়ে বলল, তোর খুব দেমাগ তাই না, কিন্তু তুইও মনে রাখিস আমি তোকে আমার করে নিবই, সেটার জন্য আমার যত কিছু করতে হোক না কেন আমি রাজি আছি করতে। এই বলে আকরাম ছাদ থেকে নেমে গেল, এবং এরপর ছাদ থেকে নেমে সোজা আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ছাদে আমার আর আকরামের সাথে যা যা ঘটেছিল সে ব্যাপারে আমি কাউকে কিছু শেয়ার করলাম না। বিয়ের দিনের ঘটনা, পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার চুল বাঁধা রাবারের বেনিটা আমার মাথায় থাকা বদলে বেশ কিছুটা ছেঁড়া চুল সহ বালিশের কাছে পড়ে আছে। এবং এমনটা দেখতে পেয়ে আমি বিষয়টা নর্মালি নিয়ে ঘুম থেকে উঠলাম শাওয়ার নেওয়ার জন্য। এবং শাওয়ার নেওয়ার জন্য আমার সুটকেস থেকে জামা নিয়ে দেখে আমার সুটকেসটা লক খোলা, এবং এই অবস্থা দেখে আমি বেশ ভয় পেয়ে গেলাম এবং ভাবলাম হয়তোবা ছোট বোন রাত্রে কিছু একটা নিয়ে সুটকেস থেকে নিয়েছে। এরপর আমি সুটকেস থেকে আমার জামা কাপড় বের করে নিলাম, এবং পুরনো জামা কাপড় সুটকেসে নেই। এটা দেখতে পেয়ে ছোট বোনকে জানতে চাইলাম যে তুই কি আমার সুটকেস থেকে আগে কোনো জামা কাপড় নিয়েছিস? আমার কথা শুনে রাত্রি বলল, কই আপু, আমি তো তোমার কোনো কিছুই ধরিনি, আমার একটি জামা কাপড় খুঁজে পাচ্ছিলাম না, তাই তোকে জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা ঠিক আছে, বাদ দে। এরপর আমি শাওয়ার শেষ করে নিয়ে আসলাম এবং নিচে নেমে মেয়ে পক্ষের লোকজনের সাথে সময় দিতে লাগলাম। এভাবে সকাল পেরিয়ে বিকেল এবং বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসলো। রাত 8টার দিকে কাজী সাহেব এসে বড় মামাতো ভাইয়ের বিয়ের কাজ সম্পূর্ণ করে দেন। এবং বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর আমার মনে পড়ল আজ সারাদিন একবারের জন্য আকরামকে দেখতে পেলাম না। এসব ভেবে আমি আকরামের মায়ের কাছে যে জানতে চাইলাম, আচ্ছা মামি, আকরাম ভাই কোথায়? ওনাকে তো সারাদিন দেখতে পেলাম না। আমার কথা শুনে মামি বললেন, আকরাম আমায় খুব সকাল বলল, মা একটু বিশেষ দরকারে বাইরে যাচ্ছি, ফিরতে একটু লেট হবে, তাই তোমাকে বলে গেলাম। মামির কথা শুনে বললাম, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপর আমি মামির কাছ থেকে চলে গিয়ে সকালে রাতের খাবার খেয়ে নিলাম এবং খাওয়ার পর নিজ রুমে গিয়ে শুয়ে পড়লাম। এবং শোয়ার পর আমি কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও জানি না। আর ভয় শুরু ঠিক এইখান থেকে। ঘুমের একটা পর্যায়ে আমি স্বপ্নে দেখি আমার ঢাকার বাসার নিজ বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছি, এবং বই পড়ার একটা পর্যায়ে আমি খেয়াল করি আমার ঘরের দরজায় কে যেন আড়াল থেকে উঁকি মারছে, এবং অজানা অজানা কেউ একজন লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে। এমনটা দেখে আমি মনের সংশয় দূর করার জন্য খাট থেকে নেমে দরজার কাছে যেতে আড়ালে থাকা বস্তুটি সরে গেল, এবং স্বপ্নে এটা দেখার পর আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমি খাট থেকে নেমে অল্প কিছুক্ষণ পানি পান করে আবারও পুনরায় খাটে এসে শুয়ে পড়ি। এরপর দিন কয়েক চলে যাওয়ার পর আমাদের ঢাকার ফেরার সময় চলে আসলো, এবং ঢাকা ফেরার সময় আসার পর রাতের খাওয়ার টেবিলে বসে আম্মু, ফজল মামা আর মামিকে বলেন যে তোদের দুলা ভাইয়ের কাজের ব্যস্ততা একটু বেশি, আর তাই আমরা চাচ্ছিলাম আগামীকাল বিকেলের লঞ্চ ধরে ঢাকা রওনা হতে। আম্মুর কথা শুনে মামা বললেন, আর 2 দিন থেকে গেলে হয় না আপা? মামার কথা শুনে আম্মু বললেন, না রে ভাই, আমার কাল বিকেলেই রওনা হতে যাচ্ছি, তোরা তো আর
না করিস না। আম্মুর কথা শুনে মামা বললেন, আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে হয় করো। মামার কথা শেষ হতেই মামাতো ভাই আকরাম বলে উঠল, আব্বা, ঢাকায় আমার একটা কাজ ছিল, আর তাই তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ফুফাতো ভাইয়ের সাথে ঢাকা চলে যাব এবং ফুপিদের বাসায় 2 দিন থেকে কাজ শেষ করে গ্রামে ফিরে আসবো। আকরামের কথা শুনে মামা বললেন, আচ্ছা ঠিক আছে যাস, তবে 2 দিনের মধ্যে কিন্তু কাজ শেষ করে ফিরে আসবে, ঠিক আছে? এরপর মামা আম্মুকে বললেন, আপা, আকরাম ঢাকা গেলে একটু খেয়াল রেখে, কেমন? মামার কথা শুনে আম্মু বলেন, আরে এখানে চিন্তার কি আছে, ও তো আমারই ভাতে যায়, তাই না? এরপর আমরা রাতে খাবার দাবার শেষ করে দোতলায় গিয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর আমি জানালাতে দেখতে পাই আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোয় চারপাশটা যেন দিনের মতো ঝকঝক করছে। এমনটা দেখে আমি আমার ছোট বোন রাত্রিকে বললাম, রাত্রি, ছাদে যাবি? আমার কথা শুনে রাত্রি বলল, হ্যাঁ আপু চলো, আমাদের ছাদে যেতে খুব ইচ্ছা করছে। এরপর আমি আর রাত্রি ছাদে গিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চাঁদ জ্যোৎস্না উপভোগ করলাম এবং চাঁদ দেখা শেষ হলে ফোনের ঘড়িতে দেখলাম 12:25 বাজে। ঘড়িতে দেখা শেষ হলে রাত্রিকে আমি বললাম, এবার চল রুমে যাই। রাত প্রায় 12টা বাজে। আমার কথা শুনে রাত্রি বলল, আর একটু থাকি না আপু, চাঁদ দেখতে আমার খুব ভালো লাগছে। রাত্রির কথা শুনে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপর বেশ কিছুক্ষণ সময় চলে যাওয়ার পর চাঁদ দেখার পর রাত্রি আমাকে বলল, আপু তুই তো তারা, আমি রুম থেকে আমার ফোনটা নিয়ে আসছি। রাত্রির কথা শেষ হতেই বললাম, আচ্ছা যা। রাত্রি চলে গেলে আমি একা একা চাঁদ থেকে দেখতে থাকি। আকাশের দিকে মুখ করে চাঁদের দিকে অনুভব করলাম। হঠাৎ আমার পিছনে কেউ একজন এসে দাঁড়ালো। অনুভব করলাম, পেছন করে তাকিয়ে দেখি রাত্রির পেছনে দাঁড়িয়ে আছে এবং ওকে দেখে আমি বললাম, কিরে, ছাদে আসলি কখন? এবং ছাদে এসে আমাকে ডাক না দিয়ে নিঃশব্দে ভূতের মতো পেছনে এসে দাঁড়িয়েছিস কেন? এবং তোর চুলি বা এরকম ছাড়া কেন? তুই জানিস না গ্রাম অঞ্চলের চুল ছেড়ে বের হওয়া কখনো উচিত না, ভূত প্রেত আসতে পারে। আমার কথা শেষ হতে রাত্রি ভয়ানক আগে পৈশাচিক হাসি দিয়ে ওঠে এবং তার ভয়ানক পৈশাচিক হাসি শুনে ভয় ভয় বললাম, কি হয়েছে? অবশ্যই কারণ আছে, আমি শুনেছি গ্রাম অঞ্চলে নাকি ভূত প্রেতের আনাগোনা অনেক বেশি। আমার কথা শেষ হতেই রাত্রি পুনরায় আবারও পৈশাচিক হাসি দিয়ে বলল, দেখ তো, ভূত দেখতে এমন নাকি? এই বলে রাত্রির খোলা শেষে ভয়ানক শয়তানটার আত্মা তার ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করার পর আমি দেখতে পাই চোখের স্থানে থাকা সেই মণিগুলো থপথপে সাদা হয়ে এলো এবং সেটার চেহারা এতটাই যেন কুৎসিত হয়ে গেল এবং ভয়ঙ্কর ছিল যেটা আমি লিখে বোঝাতে পারবো না। এবং এটা দেখার পর আমি সেখানে চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। এরপর আমার আর কোনো কিছুই মনে থাকে না। যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি নিজেকে আবিষ্কার করে নিজ বিছানায় এবং আমার বিছানার পাশে আম্মু আব্বু সহ মামা মামি দাঁড়িয়ে আছেন এবং খাটের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন আকরাম ভাই। আমার জ্ঞান ফিরে আসার পর আব্বু আমাকে জিজ্ঞেস করলেন, কিরে মা, চাঁদে তুই পড়েছিলিস কেন? কি হয়েছে? হ্যাঁ, রাত্রি যদি আমাদের খবর না দিত তাহলে তো তুই সারা রাতে পড়ে থাকতি। কি হয়েছিল বলতো তোর? আব্বুর কথা শেষ হতেই ছাদের সমস্ত ঘটনা আমি আব্বু আম্মু সবাইকে খুলে বললাম। তারা সবকিছু শুনে বললেন, এটা গ্রাম এলাকা, এইসব এই গ্রাম এলাকায় ঘটবেই, কিন্তু তুই এত এত রাতে ছাদে উঠে একদম ঠিক করিসনি, একদম ঠিক করিসনি। যাই হোক, সকালে আমরা বিষয়টি দেখছি। এখন তুই তোর আম্মুর সাথে শুয়ে পড় যা। কিন্তু আমি খেয়াল করলাম আব্বু আম্মুর যখন আমাকে এসব কথা বলছিল ঠিক ওই সময় আকরাম ঘাটের শেষ প্রান্তে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে এবং তার হাসিটা ছিল বেশ রহস্যজনক। এরপর আমি আম্মুর সাথে শুয়ে পড়লে রুম থেকে সকলে চলে যায় এবং সকালবেলা ঘুম ভাঙলে আম্মু আমাকে বললেন, হাত মুখ ধুয়ে বাইরে আয়, কাজ আছে। আম্মুর কথা শুনে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি ঘর থেকে বাইরে বেরিয়ে যাই এবং বেরিয়ে যেয়ে দেখি আম্মু একজন হুজুরের সাথে বসে আছে এবং তাদের সাথে মা আর মামিও আছে। এরপর আমি সেখানে গেলে আব্বু সে হুজুরকে আমায় দেখিয়ে বললেন, এটা আমার বড় মেয়ে বোন না, আর ওর সাথে গত রাতে ঘটনা ঘটেছিল। আব্বুর কথা শেষ হতেই হুজুর আমাকে বলল, এদিকে এসো, এদিকে এসো, আমার সামনে এসে বসো।
এরপর আমি হুজুরটির সামনে গিয়ে বসলে তিনি আমাকে বেশ কিছু সময় ধরে ঝাড়ফুঁক করলেন। ঝাড়ফুঁক শেষে একটা পানির গ্লাসে আমার হাতে দিলেন আর বললেন, এই গ্লাসের সব পানি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলো, এবং খাওয়ার পর দেখবেন আল্লাহর রহমতে বনে থাকা সব ভয় ডর হয়ে যাবে, একেবারে দূরে যাবে। বুঝতে পেরেছ? হুজুরের কথা শেষ হওয়ার পর আমি গ্লাসটা হাতে নিয়ে গ্লাসে থাকা সমস্ত পানি মহান আল্লাহ তাআলার নাম নিয়ে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলি। এবং সত্যি কথা বলতে কি, আল্লাহ তাআলার নাম নিয়ে বিসমিল্লাহ বলে গ্লাসের সবটুকু পানি পান করার পর আমার সম্পূর্ণ শরীরটা মুহূর্তে হালকা হয়ে যায়। মনের ভেতরে জমে থাকা ভয়টা যেন নিমিষে উবে গেল। পানি পান শেষে হুজুরটি আমার কাছে জানতে চাইলেন, এখন তোমার অবস্থা কেমন? হুজুরের কথা শেষ হতে আমি বললাম, জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আমার, এবং আমার শরীরটা সম্পূর্ণ হালকা হয়ে গেল মনে হচ্ছে, এবং ভেতরে ভয়টা কেটে গেছে। আমার কথা শুনে হুজুর বললেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ পাকের। এরপর হুজুর আব্বুকে বললেন, ভাইজান আমার কাজ শেষ, আমি উঠি, আপনি আমার ফোন নাম্বারটা রেখে দেন, যদি ওদের ভবিষ্যতে দরকার হয় অবশ্যই আমাকে ডাকলে পাবেন। এই বলে হুজুর চলে যান। তিনি চলে যাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে লঞ্চ ঘাটে চলে যায়, এবং লঞ্চে ওঠার পর দিন আমরা ঢাকায় পৌঁছে যাই। বাসায় চলে আসি এবং বাসায় আসার পর শুরু হয় মূল ঘটনা। বাসায় আসার পর দিন খবর আসে আমার ছোট ফুপি নাকি প্রচন্ড অসুস্থ, এবং খবর শুনে আব্বু আমাদেরকে বললেন, সাজিদা খুব অসুস্থ হয়ে পড়েছে, তোমরা সবাই তৈরি হয়ে নাও, আমরা ওই বাড়িতে যাব। আব্বুর কথা শুনে আমরা সকলে তৈরি হয়ে নিলাম, কিন্তু খেয়াল করলাম আমার মামাতো ভাই তৈরি না হয়ে ওর রুমে চুপচাপ করে শুয়ে আছে, এবং ওর শুয়ে থাকা দেখে আম্মু বললেন, কিরে আকরাম, তুই কি আমাদের সাথে যাবি না? আম্মুর কথা শুনে আকরাম বলল, না ফুপি, তোমরাই বরং যাও, আমি বাসাতেই আছি, ঠিক আছে। আকরামের কথা শুনে আম্মু বললেন, আচ্ছা ঠিক আছে বাবা, দেখে শুনে থাকিস, ফ্রিজে সবকিছু রাখা আছে, তোর খিদে পেলে গরম গরম খেয়ে নিস। আকরামকে এসব বলার পর আম্মু আব্বু আমাদের 4 ভাই বোনকে নিয়ে সাজিদা ফুপির মিরপুরের বাসার উদ্দেশ্যে রওনা হন, এবং সাজিদা ফুপির বাসার পৌঁছে দেখেন ফুপির শরীরে স্যালাইন চলছে, অর্থাৎ ফুপির শরীরের দুর্বল হয়ে গেছে এবং অসুস্থ হয়ে পড়েছেন। ফুপি বাসায় যাওয়ার পর দিন আব্বু আম্মুকে বললেন, তুমি একটা কাজ করো, বন্যাকে নিয়ে বাসায় চলে যাও, এবং বাসায় গিয়ে দেখো আকরামের খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হচ্ছে কিনা, এবং এদিকে আমি নিজেই সামনে নিতে পারবো। আম্মুর কথা শুনে আম্মু বাসায় চলে আসে, এবং আমরা বাসায় আসার পর আকরাম আম্মুকে বলল, ফুপি আমি আজকে বাড়িতে চলে যেতে চাই। আকরামের কথা শুনে আম্মু বললেন, তুই না বলি তোর যে কি যেন কাজ আছে? আম্মুর কথা শুনে আকরাম বলে উঠল, আমার কাজ শেষ হয়ে গেছে ফুপি, আর এই জন্য তো আমি চলে যেতে যাচ্ছি। এরপর আম্মু বললেন, আচ্ছা ঠিক আছে, যেটা তুই ভালো মনে করিস। এরপর বিকেলের দিকে আকরাম তার ব্যাগ লাগেজ গুছিয়ে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, এবং সে দরজার কাছে গেলে আম্মু আমাকে বললেন, দরজাটা বন্ধ করে দিয়ে আয়। আম্মুর কথা মতো আমি আকরামের দরজাটার কাছে গিয়ে যখন বিদায় দিতে গেলে আকরাম আমাকে ফিসফিস করে বলল, আমাকে তোর ভালো লাগে না, তাই তোকে আমি শাস্তি দেব, তাই তোকেও আমি শান্তিতে থাকতে দেব না। বিদায় বেলা আকরামের মুখে এক ভয়াবহ রহস্যময় হাসি ছিল। ভীষণ রকম মেজাজ খারাপ হয়ে গেল, এবং নিজেকে কোনো মতে শান্ত করে নিয়ে বলি, সাবধানে যাবেন। এবং এই বলে আমি দরজাটা বন্ধ করে দিয়ে আমার ভেতরে চলে আসি। সে রাতের কথা, বাসায় শুধু আম্মু আর আমি থাকায় মা মেয়ে একসাথে রাতে ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুমের ঘরে আমি গ্রামের থাকাকালীন সেই স্বপ্নটা দেখছিলাম, সেটা আমি আবারও দেখতে পাই। অর্থাৎ আমি স্বপ্নে দেখি রাতের বেলা আমি আমার নিজ বিছানায় শুয়ে আছি, এবং বই পড়ার সময় আমি খেয়াল করি আমার দরজায় থাকা পর্দার আড়ালে হয়তোবা কেউ একজন চুপচাপ দাঁড়িয়ে আছে, এবং সেখানে কিছুটা দাঁড়িয়ে থাকতে দেখে খাট থেকে নেমে গিয়ে দেখার চেষ্টা করি কেউ আছে কিনা, এবং আমি পর্দার নিকটে যাওয়ার মনে হলো যে পর্দার আড়ালে কেউ একজন সরে গেল। এবং স্বপ্নে এমনটা দেখার পর তৎক্ষণাৎ ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যাওয়ার পর আমি উঠে বসি, এবং উঠে বসার পর আমি দেখতে পাই আমাদের ঘরের দরজায় থাকা পর্দাটি খুব অস্বাভাবিকভাবে দুলছে। পর্দাটি এমনভাবে অস্বাভাবিকভাবে দুলছে যে আমি ভেবে নেই হয়তো ড্রয়িং রুমের ফ্যানটা ছাড়া এই ফ্যানের বাতাসে হয়তো দুলছে। পর্দাটি এমনভাবে অস্বাভাবিকভাবে দুলছিল
তো যাই হোক, খাট থেকে নেমে দরজার কাছে যাই এবং দরজার কাছে গিয়ে পর্দাটা সরিয়ে দেখতে পাই ড্রয়িং রুমের ফ্যানটা অফ করা আছে এবং লাইট অফ করা। সব কিছুই দেখে নিলাম আর ভাবলাম হয়তোবা বাহির থেকে আসা বাতাসের জন্যই পর্দাটা দুলছিল। এই ভেবে যখনই চলে যাবো ঠিক তখনই হঠাৎ করে মনে হলো একটা কালো ছায়া যেন শাট করে চলে গেল আমার সামনে দিয়ে। এরপর আমি অন্ধকারের মধ্যে হাতড়ে ড্রয়িং রুমে থাকা ডাইনিং টেবিলের দিকে চলে যাই। ডাইনিংয়ে যেয়ে জগ থেকে পানি পান করলাম এবং পানি পান শেষ করে চলে আসি রুমে। ঠিক এই সময় লক্ষ্য করলাম আমার কিচেনে থাকা চুলার দিকে বুক করে কিছু একটা দাঁড়িয়ে আছে, অদ্ভুত কালো টাইপের কিছু একটা, অর্থাৎ যেটা দাঁড়িয়ে আছে সেটার পেছন দিকটা আমি দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, এমনটা দেখতে পেয়ে ড্রয়িং রুমের লাইটটা অন করে দিই এবং ড্রয়িং রুমের লাইটটা অন করে দিয়ে আলো করে কিচেনে যাওয়ার পরে দেখতে পাই সেখানে কোনো কিছুই নেই। কোনো কিছু না দেখতে পেয়ে ভাবলাম অন্ধকার রুমে চোখ হয়তোবা ভুলভাল দেখছি এবং এইটা ভেবে আমি নিজ ঘরে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। সেই রাতে আর তেমন কিছু ঘটেনি। এমনভাবে একটি রাত আমার জন্য অপেক্ষা করছিল, সেই রাতের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। যাই হোক, পরদিন সকালে আব্বুর ফোন কল আসে এবং বললেন যে সাজেদা এখন কিছুটা সুস্থ হয়ে উঠেছে, কিন্তু সমস্যা হলো আমার একটা জরুরি কাজ পড়ে গেছে এবং তিনি বললেন যে একদিনের জন্য নারায়ণগঞ্জ যেতে হবে তার। আরও বললেন তাই আমি চাই তুমি আজকের রাতটা সাজেদার সাথে থাকো। এই বলে আব্বু ফোনটা কেটে দেয় এবং আব্বু ফোন কেটে দেওয়ার পর আম্মু আমাকে বললেন, বন্যা তোর আব্বু আমায় এসব বললো, তুই কি আমার সাথে যাবি? আম্মুর কথা শুনে বলে উঠলাম, না আম্মু, বরং যাও, আমার ও বাসায় ভালো লাগে না। আম্মু আমার কথা শুনে বলল, আচ্ছা তাহলে তুই একা একা রাত থাকতে পারবি? আম্মুর কথা শুনে বললাম, আমি একাই থাকতে পারবো না কেন? হ্যাঁ, আমি আমার ফ্রেন্ড চৈতিকে কল করে আসতে বলবো, ও আর আমি একসাথে রাতে চলে আসবো, ঘুমাবো। আম্মুর সাথে কথা শেষ হলে আমি চৈতিকে কল দিয়ে সমস্ত ঘটনা খুলে পড়ে চৈতি আমার কথা শুনে বলল, তুই কোনো টেনশন করিস না, আমি এখনই আসছি। এরপর ঘন্টাখানেক বাদে চৈতি চলে আসলে আম্মু আমাকে আর চৈতিকে সাবধানে থাকতে বলে সাজিদা ফুপির মিরপুরের বাসায় চলে যায় এবং আম্মু চলে যাওয়ার পর আমি আর চৈতি সারাদিন অনেক মজা করি এবং রাত নেমে এলে রাতের খাবারটা খেয়ে চৈতি আর আমি বিছানায় গিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে থাকি। ইন্টারনেট ব্রাউজ করতে করতে কখন যে রাত 1:30 বেজে গেল সেটা আমি খেয়াল করিনি। অনেক রাত হয়ে যাবার কারণে চৈতিকে আমি বললাম, রাত অনেক হয়েছে, তুই বরং শুয়ে পড় এবং আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আমার কথা শুনে চৈতি হ্যাঁ সূচক উত্তর দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। এরপর আমি ওয়াশরুমের কাজ শেষ করে আমাদের বেসিনের ফেস ওয়াশটা ব্যবহার করছিলাম। ফেস ওয়াশ করার সময় একটা পর্যায়ে আমি আয়নাতে দেখতে পাই ফেনাযুক্ত একটা চেহারা আমার পেছনে দাঁড়িয়ে আছে এবং সেই চেহারাটি দেখতে অনেকটাই আমার মতো। এমনটা দেখে নিজের মুখে থাকা ফেস ওয়াশের ফেনাগুলো পানি দিয়ে ধুয়ে ফেলি এবং এইটা ধোয়ার পর দেখতে পাই আমার পেছনে থাকা চেহারাটি যেন ফেস ওয়াশে আমার ধোয়ার মতো লাগছে এবং সেটির ধোঁয়ার চেহারায় আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। অর্থাৎ আয়না দিয়ে দেখা আমার পেছনের চেহারাটা হুবহু আমার মতো হলেও সেটা চেহারায় মাঝে চোখ দুটো নেই। হঠাৎ করে দেখলাম আয়নার পেছনে আমার মতোই আরেকটা গ্রামের ছাদে থাকা শয়তান আত্মাটির মতো সাদা ধপধপে চোখ এমনভাবে বিভৎসভাবে আমার দিকে তাকিয়ে আছে এবং খিলখিল করে হাসছে, বিভৎস কণ্ঠে হাসছে। এমনটা দেখে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে পেছনে ঘুরে তাকাই এবং পেছন ঘুরে তাকিয়ে দেখতে পাই কিছুই নেই সেখানে এবং কিছু না দেখে মনের ভুল ভেবে খুব দ্রুত পায়ে আমি নিজ ঘরের দিকে হাঁটা শুরু করলাম এবং ঘরে এসে আল্লাহর নাম স্মরণ করে কালাম পড়ে শুয়ে পড়ি এবং আল্লাহ পাকের অশেষ রহমতে সে রাতে আর তেমন কিছুই ঘটেনি। এরপর সকাল হলে চৈতি আমাকে বলল ওর একটু কাজ আছে এবং ওর কাজের জন্য নাকি ওকে দ্রুত বাইরে চলে যেতে হবে। চৈতির কথা শুনে বললাম, তাহলে ফিরবি কখন? আমার তো মনে হয় আজও আম্মু ফিরবে না। যদি ফিরতই তাহলে তো সকালে কল দিয়ে চলে আসতো। আমার কথা শুনে চৈতি বলল,
আমি রাত 9টার মধ্যে চলে আসবো এবং বৃষ্টি বাদল না থাকলে 8টার মধ্যে চলে আসবো। এই বলে চৈতি চলে গেল এবং সারাদিন আমি একাই সময় কাটাতে লাগলাম। সারাদিন চলে গিয়ে যখন রাত নেমে আসলো তখন আমি চৈতির ফোনে কল দিয়ে দেখি চৈতির ফোনটা বন্ধ দেখাচ্ছে এবং ফোনটা বন্ধ দেখে ভাবলাম ফোনে হয়তোবা চার্জ নেই, তাই হয়তোবা ফোনটা বন্ধ হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে উঠলো। বিদ্যুৎ চমকাতে চমকাতে মুষলধারায় মুহূর্তেই যেন বৃষ্টি নেমে এলো। বৃষ্টি নামার 10 মিনিট পর কারেন্ট চলে গেল। আমি মোমবাতিটা জ্বালিয়ে নিজ কক্ষের খাটের উপরে বসে বই পড়তে লাগলাম এবং বই পড়ার একটা পর্যায়ে খেয়াল করলাম আগের মতো আমার ঘরের দরজা থাকা পর্দাটি খুব অস্বাভাবিকভাবে দুলে দুলে চলছে। এটি দেখে আমি ধরে নিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির হাওয়ায় এসে পর্দায় লাগার ফলে পর্দাটি এমনভাবে তুলছে। এসব ভাবতে ভাবতে হঠাৎই শুনতে পাই দরজায় কি যেন ঠক ঠক করে গড়া নাড়ছে এবং সেই নখ শুনে ভাবলাম চৈতি হয়তো বা চলে এসেছে। এরপর আমি মোমবাতিটা নিয়ে সদর দরজার দিকে চলে যাই এবং দরজাটার কাছে গিয়ে জিজ্ঞেস করি, চৈতি এসেছিস নাকি? কিন্তু আশ্চর্য হলো সত্য, আমি জিজ্ঞেস করার পর কোনো উত্তর আসলো না। উত্তর না আসতেই আমি পুনরায় জিজ্ঞেস করলাম, চৈতি তুই কে এসেছিস? এবার জিজ্ঞেস করার পর চৈতির কণ্ঠটা হালকা করে বলে উঠল, হ্যাঁ এসেছি। আমি চৈতির কণ্ঠ শুনে দরজা খোলার পর দেখি দরজার কাছে কেউ নেই, একদম শুনশান। হঠাৎ করে দেখলাম পিছনে একটা অবব দাঁড়িয়ে আছে, কালো কুচকুচে ছায়ার মতো আমাকে দেখে কোথায় যেন হারিয়ে গেল। এরপর আমি বেশ ভয় পেয়ে গেলাম এবং আমি আবারও দরজাটা লাগিয়ে সিঁড়ির পর থেকে মনে হচ্ছিল যেন ওইদিকে চুপটি মেরে কেউ একজন বসে আছে বা দাঁড়িয়ে আছে। আমার কাছে সবকিছু কেমন যেন ভয় লাগা শুরু হলো। আমি দেখলাম সিঁড়ির ঘরে কেউ একজন দাঁড়িয়ে আছে, আবার একই সাথে দরজার কাছে দাঁড়িয়ে আছে। ভয় আমার শরীর যেন ঠান্ডা হয়ে এলো। এরপর আমি মোমবাতিটা আলোটা নিয়ে চারপাশে চৈতিকে খুঁজতে লাগলাম এবং বেশ কিছুক্ষণ খোঁজার পর যখন চৈতিকে দেখতে পাচ্ছিলাম না তখন নিজের মনের ভুল ভেবে যেই না পেছনে ঘুরে দরজাটা বন্ধ করতে যাব ঠিক ওই মুহূর্তে পেছন থেকে কেউ একজন আমার বাঁ কাঁধে হাত রাখে এবং সেই হাতটি ছিল অস্বাভাবিক রকমের ঠান্ডা। হাতটি রাখার পর আমি ভেবে রে চৈতি হয়তোবা চলে এসেছে এবং এইটা ভেবে আমি দরজার বাইরে এসে পুনরায় তাকাই। ঠিক তখন আমি নিজেকে আর ধরে রাখতে পারি রে, অর্থাৎ পেছনে দরজার বাইরে তাকানোর পর আমি দেখতে পাই হুবহু আমার মতোই দেখতে দুজন মেয়ে আমার দরজার সামনে সশরীরে দাঁড়িয়ে আছে এবং তাদের দুজনের চেহারা আগের চেহারার মতো অনেক বেশি ভয়ঙ্কর। এবং এটা দেখার পর আমি প্রচন্ড পরিমাণে চিৎকার দিয়ে উঠি, আমার গায়ে লোম দাঁড়িয়ে যায় এবং আমি মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আমার আর কিছুই মনে নেই। আশ্চর্য হলো সত্য ঘটনার ঠিক 3 দিন পর আমার জ্ঞান ফিরে আসে এবং আমি 3 দিন হসপিটালাইজ ছিলাম এবং আমি সজ্ঞানে ফিরে আসার পরে দেখতে পাই আমি নাকি দরজার সামনে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। চৈতি এসে আমাকে ঘরে নিয়ে যায় এবং ঘরে নিয়ে আসার সময় আমার ফোনে থেকে আব্বুকে কল দেয় এবং আমার অজ্ঞান হয়ে যাওয়ার বিষয়টি জানায়। আম্মু সহ সবাই দ্রুত চলে আসে, আমাকে হসপিটালে ভর্তি করিয়ে দেন এবং আমার জ্ঞান ফিরে আসার পর আব্বু আম্মুকে লাস্ট রাতের সমস্ত ঘটনা খুলে বলি। আব্বু আম্মু সমস্ত ঘটনা খুলে বলার পর বললেন, তোমাকে হসপিটাল থেকে রিলিজ করার পর বাসায় নি, তারপর আমি দেখছি কি করা যায়। এরপর আমাকে হসপিটাল থেকে রিলিজ করে বাসায় নিয়ে আসার পর আব্বু গ্রামের বাড়িতে আসে এবং সে হুজুর থেকে খবর দেয় এবং খবর দিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন এবং খুলে বলার পর আব্বু তাকে অনুরোধ করেন তিনি যেন দ্রুত ঢাকায় এসে বিষয়টি একটু দেখে ফেলেন। তবে সৌভাগ্যক্রমে হুজুর আব্বুকে জানান যে তিনি এখন ঢাকাতেই আছেন এবং তাকে যেন আমাদের বাসার ঠিকানা দেওয়া হয়। এরপর আব্বু তাকে বাসার ঠিকানা দিলে তিনি বললেন, আমি আমার সব কিছু নিয়ে ব্যবস্থা করে আগামীকাল বিকাল 3টার দিকে সমস্যাটি কোথায় হচ্ছে দেখবো, ঠিক আছে? এরপর হুজুর আমাদের বাসায় আসেন এবং বাসায় এসে তিনি বললেন, আমাকে জায়নামাজ দিন, জলদি দিন, দেরি করা যাবে না। জায়নামাজের সাথে একটা মোমবাতি এবং পকেট 1 প্যাকেট আগরবাতি লাগবে, কেমন? হুজুরের কথা মতো আব্বু সবকিছু ব্যবস্থা করে দিলে হুজুর জায়নামাজে বসে চোখ বন্ধ করে দোয়া কালাম পড়তে থাকেন এবং দোয়া কালাম পাঠ শেষ করে তিনি বললেন, আপনার মেয়ের যে সমস্যাটা হচ্ছে
সেটি খাটের তুলোতে আছে, ঠিক আছে, তলাতে আছে। হুজুরের কথা শেষ হতেই আব্বু বলে উঠলেন, কি বলেন আপনি? আব্বুর কথা শুনে হুজুর বললেন, আপনার মেয়ের ঘর কোনটা সেটা বলেন। হুজুরের কথা শুনে আম্মু আমার রুমটি দেখিয়ে দিলেন এবং হুজুর আমার রুমে চলে যান এবং রুমে গিয়ে তিনি আমার খাটের তলা থেকে হুবহু আমার মতোই দেখতে একটা মাটির পুতুল বের করলেন। পুনরায় জায়নামাজে এসে বসেন এবং জায়নামাজটি বসে তিনি পুতুলটি পেট ফুটো করে আমার হারিয়ে যাওয়া জামার একটা টুকরো বের করেন এবং সেই জামার টুকরোটি আমার সেই চুল বাঁধা বেনি আর চুল দিয়ে মোড়ানো ছিল, অর্থাৎ বাঁধা অবস্থায় ছিল। এবং এইগুলো বের করার পর হুজুর আমাকে জিজ্ঞেস করেন, মা বোন না, এগুলো কি তোমার? হ্যাঁ। হুজুর কথা শুনে বললাম, জি হুজুর, এগুলো আমারই এবং এগুলো আমার মামা বাড়িতে থাকাকালীন সময় হারিয়ে গিয়েছিল। হুজুর আমার কথা শুনে বললেন, তোমার এগুলো দিয়ে তোমার উপরে কালো জাদু করা হয়েছিল এবং এই মাটির পুতুলটা রাত হলে তোমার রূপ ধারণ করে তোমাকে ভয় ভীতি দেখাতো, বুঝতে পেরেছ? এটা একটা ব্ল্যাক ম্যাজিক, খুব ষড়যন্ত্র করে তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল, তোমাকে ভয় দেখে পাগল বানিয়ে ফেলার জন্য, বুঝতে পেরেছ? এসব কথা বলা শেষ হতে হুজুর আমাকে পুনরায় প্রশ্ন করে জানতে চান, তোমার সাথে কি তোমার মা বাড়ি কারোর দ্বন্দ্ব আছে? হুজুরের কথা শেষ হতে আমি আকরামের সমস্ত ঘটনা বললাম। তিনি সবকিছু শোনার পর বললেন, তোমার মামাতো ভাই আকরামই তোমার জামার চুল বেনি আর তোমার চুল চুরি করে নিয়ে কালো জাদু করিয়েছে। তবে আল্লাহর রহমতে এখন আর ভয়ের কিছু নেই, এগুলো আমি বিনষ্ট করে দিয়েছি, তোমাদের সমস্ত ঘরে কোনা বন্ধ করে দিয়েছি, সমস্যা নেই, এখন আর কোনো সমস্যা হবে না। আর তোমাকে একটা পানি পড়া দিচ্ছি, কেমন? এই পানি পড়াটা অবশ্যই 40 দিন অবশ্যই খেতে হবে। আর এই যে তাবিজ দিচ্ছি, এটা অবশ্যই তোমার কোমরে বেঁধে রাখবে, কোনোভাবেই খোলা যাবে না। তো এরপর আমার আর কখনো সমস্যা হয়নি। 41 দিন যাওয়ার পর আমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাই। আর সে খারাপ আবু বা কালো আবু বা আমার মতো দেখতে সে ভয়াবহ খারাপ জিনটাকেও দেখিনি। সো জেফরি ভাই, এই ছিল বান্দা থেকে মিস বন্যা আপুর সাথে ঘটে যাওয়া একটি ভয়াবহ কালো জাদুর ঘটনা। এবং আমি আশা করছি বন্যা আপুর ঘটনাটি সকলের কাছে খুব ভালো লেগেছে এবং হুজুর সেই পুতুলটি বিনষ্ট করে দিয়ে তাদের ঘর বন্ধ করে দিয়েছিলেন এবং ঘর বন্ধের পর বন্যা আপুর সাথে আর কখনো অতিপ্রাকৃত ভৌতিক ঘটনা ঘটেনি। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে আজকের মতো থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আসিফ লিখছিলাম। And this is it. এগেইন আরেকটা কিন্তু পর কিন্তু 3 দিন ব্ল্যাক ম্যাজিকের স্টোরি শোনাচ্ছি। কেমন লাগছে আপনাদের কাছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, বিকজ আমি সত্যি খুব আনন্দিত যে অনেকদিন পর ভালো ভালো ব্ল্যাক ম্যাজিকের স্টোরি আপনাদেরকে শোনাতে পারছি। এবং দিস ইজ বেসিক্যালি সুপার ডুপার অ্যামেজিং একটা স্টোরি ছিল। মাশাআল্লাহ, হোয়াট স্টোরি আসিফ ভাই। এবং বেসিক্যালি দিস ইজ ইট। আমি খুবই আনন্দিত যে এত ভালো একটা স্টোরি শেয়ার করতে পারলাম আপনাদের সামনে। এবং শুধু আমি না, আমার মনে হচ্ছে আপনারা যারা শুনেছেন তারা বুঝতে পারছেন যে ব্ল্যাক ম্যাজিক দিয়ে যে আসলে মানুষকে কত রকমভাবে ভয় পাওয়ানো যেতে পারে। ব্ল্যাক ম্যাজিকের আসলে অনেক রকমের মানে যেটাকে বলি যে অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিক আছে, শুধু যে মরণবান বা এমনটা কিন্তু নয়। ব্ল্যাক ম্যাজিকের অনেক ধরন আছে, ব্ল্যাক ম্যাজিকের অনেক ভয়াবহতা আছে। সো এক একটা ব্ল্যাক ম্যাজিক এক এক রকমের হয়। সো দ্যাটস ওয়াই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ঘটনাগুলো শোনার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের কাছে কেমন লাগছে পুরো আয়োজনটা, বিকজ দিস ভৌতিক দুনিয়া ইজ অল অ্যাবাউট ইউ। এবং দারুণ রকম সব ঘটনা কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করছি আপনাদের মাঝে এবং আশা করছি যে আপনাদের সবসময়ের মতো এবারও দারুণ রকম এনজয় করছেন ঘটনাগুলো। এবং আপনাদের কাছে ভালো লাগলে আপনারা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন, এটা আমি চাই। সো আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি সবসময় থাকবো। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি এরপরে যেটা করতে চাই সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় চলে যেতে চাই। আশা করছি দিস উইল বি দ্য মাস্টারপিস। চলে যায় পরবর্তী অসাধারণ একটি ঘটনায় এবং আশা করছি পরবর্তী ঘটনাটা ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে। চলে যাই সরাসরি ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জেফরি ভাই, আমি সাকিব বলছিলাম।
আমার ফোন নাম্বার দিলাম, এটা আমার ফোন নাম্বার। আশা করি ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। আমি আমার নানির সাথে ঘটে যাওয়া ছোটবেলার একটি ঘটনা, আম বাগানের ভূত, যেটা এর আগে প্রচারিত হবে, এবং ঘটনাটি পাঠানোর কিছুক্ষণ পরে সিলেক্ট করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ জেফি ভাই, এবং ভৌতিক দুনিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার নানির সাথে নিশির ঢাকের আর একটি ঘটনা আছে। এখন এই ঘটনাটা পাঠিয়ে দিচ্ছি, যদি ভালো লাগে জেফি ভাইকে পড়ে শোনাবার অনুরোধ করছি, আর ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ করছি। আর জেফি ভাইকে অনুরোধ করছি, আমার এই ঘটনাটি যদি সিলেক্ট হয় তাহলে কততম এপিসোডে শোনাবেন তা দয়া করে উল্লেখ করবেন। আমার আগের ঘটনাটি আমার নানির ছোটবেলায় ঘটেছিল, কিন্তু এটা ঘটেছে আমার নানির বিয়ের পরে। আমি আগে বলেছি আমার নানি বাড়ি মূলত সিলেটে, আর আমার নানির সাথে এই ঘটনাটি সিলেটে ঘটেছিল। আর বলে রাখা ভালো, আমার নানি বাড়ি সিলেটের একটি স্থানে, একটি বিশেষ কারণে স্থানের নাম উল্লেখ করছি না। আমার নানির সাথে আমার নানির বিয়ের প্রায় 4 থেকে 5 বছর পর আমার নানির 2টি সন্তান হয়। আমার আম্মু এবং আমার বড় মামা, আমার আম্মুর বয়স যখন 4 আর মামার বয়স যখন 2 বছর, তখনই আমার নানির সাথে এই ঘটনাটি ঘটে যায়। বলে রাখা ভালো, আমার নানা তখন সৌদি আরব প্রবাসী ছিলেন। 2 থেকে 3 বছর পর পর আসতেন, 2 থেকে 3 মাস থেকে আবারও চলে যেতেন। আমার নানি, আমার নানার বাবা মা, তখন তারা সবাই একসাথেই থাকতেন। এবার কথা না বাড়িয়ে ঘটনায় আসা যাক। আমার নানার এক মামি আমার নানাদের সাথে বাসায় থাকতেন, যার নাম ছিল লতিফা। একদিন মামি তাদের ঘরের চাউল শেষ করে যাওয়ার কারণে আমার নানির কাছ থেকে 1 হাঁড়ি চাউল ধার করেন, আর বলেন যে 2 থেকে 3 দিন পর ফেরত দিয়ে দেবেন। আর ঘটনাটি ঘটল ওই 2 দিন পরে। একদিন রাতে আমার নানি রাতের খাওয়া দাওয়া শেষ করে আমার আম্মু আর আমার বাবাকে নিয়ে তার ঘরে ঘুমিয়ে যান। আমার নানার বাবা মা অন্য রুমে ছিলেন। হঠাৎ আমার নানির রাতে দরজায় কড়া নাড়ার কারণে আওয়াজ শুনতে পান। তারপর নানি ঘুম থেকে জেগে যান এবং বললেন, কে? আমার নানির নাম ছিল বিনা। দরজার ওপাশ থেকে আওয়াজ আসে, বিনা, আমি তোমার লতিফা মামি। আমার নানির নাম ছিল বিনা। দরজার ওপাশ থেকে যখন এই কথাটা শুনলো, তখন তিনি আরো বললেন, তুমি আমার কাছে চাউল পাবা, সেই চাউল নিবা না? দরজা খোলো, একটা হাড়ি নিয়ে এসো। নানি শুনতে পান অভিজ্ঞতার সে লতিফা মামির গলা। আমার নানি জাগেন, কিন্তু তার ঘুমের ঘোর তখনও কাটেনি। তাই তিনি কয়টা বাজে সেটাও তিনি খেয়াল করেননি। তিনি উঠে দরজাটা খুলে দেন। খুলে নানি দেখতে পান লতিফা মামি 1 হাঁড়ি চাউল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নানার ওই লতিফা মামির একটা লাল শাড়ি ছিল, সে ওই লাল শাড়িটা পরে দাঁড়িয়ে আছে। আমার নানি বললেন, মামি আপনি দাঁড়ান, আমি 1 হাঁড়ি নিয়ে আসি, ঠিক আছে? একটা হাঁড়ি নিয়ে আসি। আর তারপর আমার নানি হাঁড়ি আনতে ঘরের ভেতরে চলে গেলেন। ফিরে এসে দেখলেন কেউ নেই সেখানে। আমার নানার বাবা মা তখন অন্য রুমে ঘুমাচ্ছিলেন। আমার নানি ঘর থেকে একটু দূরে থাকার কারণে তারা কিছুই বুঝতে পারেনি। আর তখনও নানির ভালোভাবে ঘুমের ঘোরটা কাটেনি। আর তারপর আমার নানি জোরে জোরে মামি মামি বলে ডাকতে লাগলো, কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছিল না। তখন আমার নানি ভাবলেন লতিফা মামি হয়তোবা অন্য কোথাও চলে গেছেন। তাই নানি ভাবলেন তিনি বাইরে গিয়ে দেখবেন তার মামি কোথায় আছে। আমার নানাদের তখন ছাদওয়ালা বাড়ি ছিল, আর বারান্দায় 4 থেকে 5টা সিঁড়ি ছিল। বাইরে যেতে হলে ওই সিঁড়ি দিয়ে নামতে হবে। তখন নানি সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন। 2 থেকে 3টা সিঁড়ি নেমে এলেন, এবং আমার নানি যখন শেষ সিঁড়িতে আছেন ঠিক তখন আল্লাহ তাআলার অশেষ রহমতে নানির ঘুমটা বা ঘুমের ঘোরটা কেটে গেল। তিনি তখন দেখতে পেলেন তিনি 1 পা তার উঠোনে আর 1 পা তার শেষ সিঁড়িতে, আর গভীর রাতে বিশাল অন্ধকার, চারিদিকে কেউ নেই। আমার নানি আল্লাহ তাআলার নাম নিয়ে 1 দৌড় দিয়ে ঘরে ঢুকে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। আর ঘড়িতে তখন সময় দেখেন রাত 3:15। আর তখন তিনি শুনতে পান কে যেন নাকি সুরে বলছে, আজ তোর ভাগ্য ভালো, তাই তুই বেঁচে গেলি। এরপর সময় পেলে তুই কি ছাড়বো না।
তারপর আমার নানি ভীষণ ভয় পেয়ে যান আর সারা রাত তিনি ঘুমাতে পারেননি। পরের দিন সকালে আমার নানি বাসার সবাইকে সমস্ত ঘটনা খুলে বললেন। আর লতিফা মামিকে জিজ্ঞেস করা হলো, তিনি বলেন যে তখন ঘুমাচ্ছিলেন তিনি, আর তাই তিনি চাউল নিয়ে যেতে পারেননি। পরের দিন আমার নানার বাবা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। হুজুর সবকিছু শুনে বললেন, সর্বনাশ সর্বনাশ, ওটা তো নিষিদ্ধ বেঁধে ছিল, ভয়ঙ্কর খারাপ নিষিদ্ধ বেঁধে ছিল, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছিল। বৌমার ঘরে যাওয়ার চেষ্টা করেছিল, বৌমার ভাগ্য ছিল ভালো তাই বৌমা বাইরে নামেনি, বাইরে নামলে হয়তো বড় ক্ষতি হয়ে যেতে পারত। হুজুর বললেন, গ্রামে প্রায় এরকমই হয়, খারাপ এক ধরনের নিষেধ আছে, যারা রাতের বেলায় পরিচিত মানুষের রূপ ধারণ করে মানুষকে বিভিন্নভাবে বাইরে ডেকে নিয়ে এসে সময় পেলে বা সুযোগ পেলে ক্ষতি করে। এরা এরা ঘরের ছাদের দিকে কিছুই করতে পারে না, বুঝতে পেরেছ? এরা ক্ষতি করে খোলা আকাশের নিচে, আর এরা মানুষকে একমাত্র নিজেদের রূপ ধারণ করে ডাক দেয়। আর তাই যারা বিশেষ করে গ্রামে বসবাস করে তারা কখনো কেউ যদি দরজার বাইরে থেকে একটা ডাক দেয় তাহলে কখনো দরজা খোলা উচিত নয়। আর তারপর হুজুর আমার নানিকে নিয়ে দোয়া কালাম এবং তাবিজ পড়ে দেন। তারপর থেকে আমার নানি কেউ দরজা বাইরে থেকে তিনটা ডাক না দিলে দরজা খুলতেন না। আমার কাছে আরো ঘটনা আছে, আমি সময় পেলে পাঠাবো। আর একটি ঘটনা পাঠিয়ে দিলাম, এর পরবর্তী ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ভৌতিক দুনিয়া দীর্ঘজীবী হোক। আজকে 2টি ঘটনা পাঠাচ্ছে জেফরি ভাই, এরপর সময় পেলে 3টি ঘটনা পাঠাবো। সো চলে যাই দ্বিতীয় ঘটনায়। সো প্রিয় বন্ধুরা, দ্বিতীয় ঘটনাটি সাকিব যেভাবে আমার কাছে পাঠিয়েছেন ঠিক সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। আশা করছি সাকিব ভাইয়ের দ্বিতীয় ঘটনাটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। চলে যাই পরবর্তী বা দ্বিতীয় ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, জেফরি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি আপনার ভৌতিক গল্পগুলো দেখি এবং অনেক ভালো লাগে। আমার কাছে ভৌতিক গল্প আছে, আমি লেখা শুরু করলাম। আপনার ভৌতিক গল্প দেখে আমি আমার বাবার কাছে বললাম, বাবা তোমার জীবনে কোনো ভৌতিক গল্প আছে? তখন বাবা বলল, হ্যাঁ আছে তো। আর জেফরি ভাই, আমার নামটা বলতে ভুলে গেছি, আমার নাম মাসুদ, জেলা কিশোরগঞ্জ, থানা নিকলি। আমি আর কথা না বাড়িয়ে শুরু করি আমার বাবার সাথে করে যাওয়া ঘটনা। আমার বাবা যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে লিখলাম। বলছেন আমার বাবা, এই ঘটনাটা অনেক আগের ঘটনা। তখনকার সময় 1980 সালের দিকে হবে। আমাদের ধান ক্ষেতের জমিতে পানি শুকিয়ে গেলে পানি দিতে হবে। এখনকার সময় মোটর মাধ্যমে তো সহজে পানি সেচ দেওয়া যায়, কিন্তু আগেকার সময় কিন্তু সেটা ছিল না। একদিন বাবা একা তিনি জমিতে সেচ দিবেন এবং রাত্রেবেলা রওনা দিলেন। তিনি হাঁটতে হাঁটতে আমাদের জমির কাছে চলে আসলেন এবং দেখলেন জমি শুকিয়ে মাটি যেন ফেটে গেছে। একটু দূরে পাশে আছে একটা বিল, ওখান থেকে সেচ দিতে হয় এবং পানি দেওয়া শেষ হলে আমাদের জমি থেকে বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। বাবা তিনি আস্তে আস্তে হাঁটা শুরু করলেন এবং কালো কিছু চলে যাওয়ার পর সামনে একটা গাছ পেলেন এবং কিছু দূরে যাওয়ার পর বাবা বুঝতে পারছেন যে পেছন থেকে কেউ একটা অনুভব করলো এবং বাবা সাথে সাথে বিড়ি ধরিয়ে খেতে খেতে হাঁটছেন। কিছুক্ষণ হাঁটার পর বাবা পেছনে বিড়ালের শব্দ পাচ্ছিলেন এবং তখন বাবা পেছন দিকে তাকালেন এবং দেখলেন কারো বিড়াল স্বাভাবিক বিড়াল থেকে অনেক বড়। বাবা দেখে আগের থেকে একটু তাড়াতাড়ি হাঁটতে থাকলো এবং বাবা এভাবে একটা বিড়ি ধরাতে থাকলো এবং কিছু দূর যাওয়ার পর আবারও পিছনের দিকে তাকালেন এবং দেখলেন একটি কুকুর এবং সেটা দেখে বাবা অনেকটাই ভয় পেয়ে যান। আবারও তিনি তাড়াতাড়ি করে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর পিছন দিকে তাকিয়ে দেখলেন একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। বাবা তখন মনে মনে ভাবলেন, এত রাতে ঘোড়া কোথা থেকে আসলো? বাবা মনে মনে ভয় পাড়তে লাগলো এবং 1 প্যাকেট বিড়ি শেষ হয়ে আসলো। আবারও কিছু দূর যাওয়ার পর একটা মেয়ের কথা সদ্য শুনতে পাচ্ছিল। আবার পেছনে তাকালেন এবং দেখেন একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বাবা দেখে আরো বেশি ভয় পারলো এবং বাবা মনে মনে ভাবলো, এত রাতে মেয়ে কোথা থেকে আসলো? বাবা ভাবলেন যে লক্ষণ তো ভালো নয়। কিছু না ভেবে তিনি দিলেন একটা দৌড়। বাবা দৌড়াতে থাকেন আর মেয়েটা তখন পেছন থেকে দৌড়াতে থাকে। বাবা তিনি নিজের বিছানা থেকে তাড়াতাড়ি করে আমাদের পাশে আছে এবং খালটা পার হওয়ার পর তিনি প্রতিদিনকার মতো পেছনে তাকিয়ে লক্ষ্য করলেন এবং শুনতে পেলেন যে মেয়েটা বলল, আজকে তোর ভাগ্যটা ভালো ছিল তাই বেঁচে গেলি।
নাহলে তোকে আগুনে পুড়িয়ে মারতাম। বাবা চিৎকার করলেন এবং চিৎকার করতে করতে বাড়িতে চলে আসলেন এবং চিৎকার শুনে মা, দাদি, দাদা এবং কাকা কাকি সবাই ঘর থেকে বের হয়ে আসলেন এবং বাবাকে ধরে ধরে ঘরে নিয়ে আসে। বাবা কিছুক্ষণ পর গোসল করে সব কিছু সবাইকে খুলে বললেন এবং বাবা বলল, এটা একটা খারাপ পেতনি ছিল, যে সময় এটা আমার প্রথম ঘটনা ছিল এবং গল্পটা যদি সিলেক্ট হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন। এখন আমি সৌদি আরবে থাকি, আমার নামটা অন্য নাম দিয়েছি, আমার নাম তানভীর, আমার নাম্বার। এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং বলেছেন, ভাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভালো রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় তানভীর ভাই, এবং আলহামদুলিল্লাহ যে আপনার কিন্তু আরেকটা স্টোরি, আপনার প্রথম স্টোরিটা কিন্তু শেয়ার হয়ে গেল আমাদের ভৌতিক দুনিয়ায়, এবং আশা করছি যে ভৌতিক দুনিয়ায় এভাবে করেই আপনার প্রতিটা ঘটনায় ইনশাল্লাহ সামনেও শেয়ার হয়ে যাবে। আপনার ঘটনা বেশ সুন্দর হয়েছে ভাই, এবং আমি খুবই আনন্দিত যে এত সুন্দর একটা ঘটনা আপনি লিখে পাঠিয়েছেন। দ্যাটস আ বিউটিফুল স্টোরি। সত্যি বলছি, আমার কাছে ভালো লাগলে আমি 100 বার বলতে রাজি আছি যে ঘটনা সুন্দর, আসলেই অনেক সুন্দর একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ভাইয়া। এবং এরকমই দারুণ দারুণ সব ঘটনা কিন্তু আমি আপনাদের কাছ থেকে আরো চাই। আপনারা কিন্তু ঘটনা লিখে পাঠাতে পারেন ভৌতিক দুনিয়া @gmail.com, BHOUTIKDUNI@gmail.com, ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দিতে পারেন। অবশ্যই ঘটনাটি মাস্ট বি ইউনিক, আগে কোথাও প্রচার হয়েছে এমন কোনো ঘটনা পাঠাবেন না, তাহলে চলবে। আর দেরি না করে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকাল আবারও কথা হবে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।